আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের পরিকল্পনা এমন যে এখন তো আমারও কৌতূহল বাড়ছে। ইরান ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে। স্ট্রেইট অব হরমুজের সমুদ্র তলের ভেতরে এবং পারস্য উপসাগরে যে ইন্টারনেট কেবলগুলো বিছানো আছে, যেগুলোর মাধ্যমে গুগল, মেটা অর্থাৎ ফেসবুক, মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর নেটওয়ার্ক পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, সে সংযোগের উপর সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি চলছে। যদিও আমি চাই না ইরান এমন কিছু করুক, ইউটিউব বন্ধ হয়ে যাবে, তবু বন্ধ হোক, পুরো নিয়ন্ত্রণ নিয়ে নাও, আপডেটে কিন্তু আমি হার মানব না। ইরানের কোনো কিছুরই অভাব নেই, খাবার দাবার, ড্রোন, মিসাইল, কিছুরই না। এই ম্যাপটা একটু বুঝতে হবে। আমেরিকা ভাবছে ব্যারিকেড দিয়ে ইরানকে পুরো ব্লক করে দিয়েছে। কারো যদি ভুল ধারণা থাকে যে এতে ইরানের ক্ষতি হচ্ছে, তাহলে আসুন বলি আসলে ক্ষতিটা কার হচ্ছে। এই ম্যাপটা দেখুন, আমরা যেখানে তীর চিহ্ন দেখাচ্ছি সেটা হচ্ছে সমুদ্র। কোন সমুদ্র? কাস্পিয়ান সাগর। নিয়ম হচ্ছে এখানে শুধু কাজাখস্তান, রাশিয়া, ইরান এবং তুর্কমেনিস্তানের সেনাবাহিনী থাকতে পারবে। আমেরিকার কোনো অবস্থাতেই এখানে থাকতে পারবে না, বিশ্বের অন্য কোনো দেশও না। এখন দেখুন, এর এক প্রান্ত রাশিয়ার সঙ্গে যুক্ত আর আরেক প্রান্ত ইরানের সঙ্গে। ফলে এ সমুদ্র পথ দিয়ে রাশিয়া ইরানকে ড্রোন পাঠাচ্ছে, মিসাইলের যন্ত্রাংশ পাঠাচ্ছে, শস্য পাঠাচ্ছে, খাবার পানি পাঠাচ্ছে। অর্থাৎ আমেরিকা যে অবরোধ করেছে তাতে ইরানের তেমন ক্ষতি হচ্ছে না। বাহরাইনের ব্যাপারে আপনাদের প্রথমে আমি বলেছিলাম যে পুরো পৃথিবীতে বাহরাইনই একমাত্র দেশ যেখানে সরকারি ও জাতীয় পর্যায়ে শিয়া সুন্নি বিভাজনকে উস্কে দেওয়া হচ্ছে। এতটা সৌদি আরবও করে না যতটা বাহরাইন করছে। এখন আপনার স্ক্রিনে দেখুন, এরা বাহরাইনের কিছু শিয়া আলেম, একজন দুজন নয়, অন্তত 50 জন। বেছে বেছে তাদের গ্রেফতার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, আবার অনেকের নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। একই দেশের নাগরিক হয়েও শুধু শিয়া হওয়ার কারণে তাদের গ্রেফতার করা হলো, নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, শুধু তারা শিয়া বলে, কারণ তারা ইরানকে সমর্থন করে। কিন্তু এখানে তো বিষয়টা শুধু ইরানের ছিল না, বিষয়টা ছিল ইরান শিয়া হোক বা সুন্নি হোক, সে লড়াই করছিল শয়তানের বিরুদ্ধে। তাই বিশ্বের অন্য অনেক মানুষও ইরানের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এরা কেমন মুসলমান? যেখানে অমুসলিমরাও ইরানকে সমর্থন করছে, সেখানে এরা মুসলমান হয়েও শিয়া সুন্নি বিভাজন করছে। অন্যদিকে টয়োটা নাম নিশ্চয়ই শুনেছেন, তাদের গাড়ি দারুণ চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে টয়োটা কোম্পানির প্রায় $4.2 বিলিয়ন ক্ষতি হতে চলেছে। এদিকে ইরানে একটি সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেই হামলায় ইরানের এক তরুণ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে তেলের দাম আরও বাড়তে পারে। আর ওদিকে গোলাপি শুকর শুধু টুইটারের মাধ্যমে নিজেকে বিজয়ী দেখানোর চেষ্টা করছে। এখন তার টুইট দেখুন, সে দেখিয়েছে যে ওবামা ও বাইডেনের সময় সমুদ্রে ইরানের নৌকা ভেসে বেড়াতো, আর তার অর্থাৎ ট্রাম্পের সময় সে নৌকাগুলো সমুদ্রের নিচে ডুবে গেছে। চীন, ভারত, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পৃথিবীর সব দেশেরই ভাবা উচিত যে ইসরায়েল কত বড় হুমকি হতে পারে সবার জন্যই। এমনটা নয় যে ইসরায়েল সবার বন্ধু। যাদের ভুল ধারণা আছে তারা ইসরায়েল গিয়ে একটি মন্দির খুঁজে দেখাক এবং সেখানে গিয়ে পূজা অর্চনা করে দেখাক। তারা মূর্তি পূজাকে ভুল এবং নোংরা মনে করে। 2 মিনিটেই তারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর সেটা সে করেছেও। আর এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। আপনাদের বলে রাখি, এত বড় এক ঘটনা প্রকাশ হয়েছে যে তোলপাড় শুরু হয়ে গেছে। কয়েক বছর আগে ইরাকের ভেতরে ইসরায়েল গোপনে একটি ঘাঁটি তৈরি করেছিল। হ্যাঁ, ঘাঁটি বানিয়েছিল। সেই ঘাঁটি থেকে ইরানের উপর নজরদারি করা হতো এবং ইরানের বিরুদ্ধে হামলার কাজেও সেটি ব্যবহার করা হয়েছিল। যখন ইরাক এই বিষয়টি জানতে পারে এবং ইরাকি সেনাবাহিনী সেখানে পৌঁছাতে শুরু করে, তখন ইসরায়েল ইরাকি বাহিনীর উপর হামলা চালায়। এতে ইরাকের এক সেনা নিহত হন। পরে বিষয়টি প্রকাশ পেলে ইরাক জাতিসংঘে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমেরিকাও এতে জড়িত ছিল এবং ইসরায়েলকে সহযোগিতা করছিল। তবে আমেরিকা জাতিসংঘে বলেছিল, না ভাই, আমরা নিজেরাও জানতাম না। অর্থাৎ রহস্য ফাঁস হলো যে ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েল গোপনে ইরাকের ভেতর পর্যন্ত একটি ঘাঁটি তৈরি করেছিল। ভাবুন তো, ইসরায়েল পুরো বিশ্বে লুকিয়ে লুকিয়ে ঘাঁটিও বানিয়ে ফেলতে পারে। পুতিন বলেছেন যে ইরানকে ঘিরে যুদ্ধের কারণে রাশিয়া খুব কঠিন পরিস্থিতিতে পড়ছে। পারস্য উপসাগরের দিক থেকেও আবার ইরানের দিক থেকেও চাপ রয়েছে, মানে মাঝখানে পড়ে রাশিয়া যেন বিপাকে আটকে আছে। অন্যদিকে ট্রাম্প বলেছেন যে তিনি ইতালির উপর খুবই অসন্তুষ্ট, কারণ ইরানের বিরুদ্ধে অভিযানে ইতালি আমেরিকাকে সাহায্য করেনি, তাই তিনি ইতালি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। আমেরিকা ও ব্রিটেনের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো এখন প্রমাণসহ খবর প্রকাশ করছে। দেখুন, তারা স্যাটেলাইট ছবি পর্যন্ত ছেপেছে। সে প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকার অবরোধ সত্ত্বেও ইরান ধারাবাহিকভাবে নিজেদের তেলবাহী ট্যাঙ্কার দিয়ে অবরোধ ভেঙে তেল রপ্তানি করছে এবং বিক্রি করছে। ধীরে ধীরে সত্য সবার সামনে আসছে। ইসরায়েল বলেছে যদি ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না যায় তাহলে এই যুদ্ধ ব্যর্থ হবে, অর্থাৎ যুদ্ধই ব্যর্থ হয়ে যাবে, আমরাও ব্যর্থ হব। এর মানে তো দাঁড়ায়, এখন পর্যন্ত যদি ইউরেনিয়াম সরানো না হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত তারা ব্যর্থই হয়েছে। অর্থাৎ সত্য ধীরে ধীরে সামনে আসছে যে তারা হেরে গেছে।
এদিকে ইরানের আইআরজিসি আরব দেশগুলোকেও হুমকি দিয়েছে। হুমকি দিয়ে বলা হয়েছে, আমরা ছোট ছোট মাইক্রো স্টেট যেমন বাহরাইন সহ অন্যান্য আরব দেশগুলোকে সতর্ক করছে যে আমেরিকার উস্কানিতে এসে কোনো পদক্ষেপ নেবেন না এবং স্ট্রেট অফ হরমুজ কোনো ধরনের কার্যকলাপ দেখাবেন না, কারণ স্ট্রেট অফ হরমুজ হলো জীবনরেখা। তাই এমন কিছু করবেন না যাতে সেটি চিরতরে বন্ধ হয়ে যায়। অর্থাৎ আরব দেশগুলোর প্রতি সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সব বিষয়ে পেছনে থাকুন, স্ট্রেট অফ হরমুজে কোনো পদক্ষেপ নেবেন না এবং নিজেদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগও দেবেন না, নইলে ক্ষতির মুখে পড়তে পারেন। অন্যদিকে আমেরিকা একটি চীনা স্যাটেলাইট কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ ওই কোম্পানি ইরানকে সহযোগিতা করছিল। আর পাকিস্তানের প্রতি ইরান বেশ সদয় আচরণ করছে। যেমন সুবিধা পাকিস্তান পাচ্ছে তেমন সুবিধা ভারতও পেতে পারত, কিন্তু মোদিজি নির্দিষ্ট কিছু মানুষকে খুশি করার জন্য মুসলমানদের প্রতি ঘৃণা দেখালেন এবং করালেন, এবং সেই নীতির ফলেই পাকিস্তান লাভবান হয়েছে। কাতার থেকে এলএনজি বহনকারী একটি জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হয়েছে। ইরান সেটিকে স্পর্শও করেনি, কারণ জাহাজটি পাকিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল। যদি ভারতের সরকার মোদির মনে মুসলমানদের প্রতি ঘৃণা কম থাকত, তাহলে ভারতের আজ এত সমস্যার মুখোমুখি হতে হতো না। লিখে রাখুন, আমাদের নিজের চ্যানেলের মাধ্যমে আপনাদের বলছে 2-4 দিন অপেক্ষা করুন, ভারতে গ্যাস, তেল, ডিজেল ও পেট্রোলের দাম বাড়তে দেখবেন। সেন্টকম বলছে যে তারা ইরানের 58টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে এবং ইরানের আরও 4টি জাহাজের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে ব্রিটেনে আবারও পুরনো চুলকানি শুরু হয়েছে। তারা ঘোষণা করেছে যে মধ্যপ্রাচ্যে নিজেদের যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। ইরানের একটি পেট্রোকেমিক্যাল প্লান্ট, যা মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তার আগের ও পরের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলো ইরান নিজে পোস্ট করেছে, কারণ ইরান নিজেদের ক্ষয়ক্ষতি লুকায় না। আইআরজিসি হুমকি দিয়েছে যে যদি ইরানের জাহাজ, ভ্যাসেল বা তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা হয়, তাহলে ওই অঞ্চলে থাকা আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর জাহাজের উপরও হামলা চালানো হবে। এমনকি ইরানের কর্মকর্তারা বলেছেন যে তাদের মিসাইল আমেরিকা ও তাদের মিত্রদের ঘাঁটির দিকে তাক করে প্রস্তুত রাখা হয়েছে। এখন শুধু ঊর্ধ্বতন কমান্ডের নির্দেশের অপেক্ষা, আদেশ পেলেই হামলা চালানো হবে। অন্যদিকে সেন্টকমও বলেছে যে তাদের F-16 উন্নত যুদ্ধ বিমান আরব দেশগুলোর আকাশে টহল দিচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। এবার এদিকে লেবাননের দিকে আসুন। ইসরায়েল লেবাননের উপর হামলা চালিয়েছে। সে হামলায় 20 জন সাধারণ লেবানিজ নাগরিক নিহত হয়েছে, অথচ বিশ্বের যেন কান বন্ধ হয়ে আছে। হামলার পরের দৃশ্য এখন আপনাদের সামনে। এদিকে ভারতের গুজরাটের একটি ছোট্ট মালবাহী জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই ভারতীয় জাহাজগুলোকে ইরান বাধা দেয় না এবং ইরানের অনুমতি নিয়ে জাহাজটি যাচ্ছিল। কিন্তু সেই সময় আমেরিকা ইরানের সামরিক ও নৌবাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালায়। পাল্টা ইরানও বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, অর্থাৎ আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি গোলাগুলি শুরু হয়ে যায়। এই সংঘর্ষের মাঝখানে পড়ে যায় ভারতের গুজরাটের ওই জাহাজটি, যা দুবাই থেকে ইয়েমেনের মুকালা বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজের ইঞ্জিন রুমে কর্মরত ভারতীয় ক্যাপ্টেন গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকি 17 জন ক্রু সদস্যকে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইন্ডিয়ান সেলিং ভেসেলস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আদম ভাই জানিয়েছেন যে ভারতীয় দূতাবাসের কাছে ইমেইলের মাধ্যমে সাহায্য চাওয়া হয়েছে। MSV আল-ফাইজ নূর সুলাইমানি 1 নামের এই মালবাহী জাহাজটি দুবাই থেকে পণ্য নিয়ে ইয়েমেনে যাচ্ছিল। এতে একজন গার্মেন্ট সহ মোট 18 জন ক্রু সদস্য ছিলেন। আপনারা যে জিপ দেখছেন সেখানে দেখা যাচ্ছে অনেকে গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী জাহাজটি ডুবে গেছে। বলা হয়েছে গোলাগুলির কারণে জাহাজে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। পরে কাজ দিয়ে যাওয়া অন্য একটি দেশের জাহাজের কাছে সাহায্য চাওয়া হয়। সে জাহাজই 17 জনের প্রাণ বাঁচায়, যদিও একজন মারা যান। আমেরিকা বারবার বলছিল যে স্ট্রেট অফ হরমুজে উত্তেজনা সৃষ্টি করছে ইরান, কিন্তু বাস্তবে উত্তেজনা বাড়িয়েছে আমেরিকাই। দেখুন, ইরানের দুটি খালি ট্যাঙ্কার স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাওয়ার সময় আমেরিকা সেগুলোর উপর হামলা চালায়। খালি জাহাজ হলেও হামলা তো হামলাই। এতে ইরানের বড় ক্ষতি না হলেও উত্তেজনা আরও বেড়ে গেছে। তাই সহজেই বোঝা যাচ্ছে স্ট্রেট অফ হরমুজ এলাকায় আমেরিকা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, শুধু এই কারণে যাতে আমেরিকার বিজয় হিসেবে বিষয়টা দেখানো যায়। আমেরিকার সম্মান বজায় থাকে, আমেরিকার মাথা উঁচু থাকে এবং মানুষ যেন ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ওদিকে ইরান বার্বাডোসের একটি জাহাজ জব্দ করেছে। ইরানের দাবি জাহাজটি চালাকি করছিল। তারা বলেছে জাহাজটি আইন মানছিল না, ইরানের নির্ধারিত নিয়ম অনুসরণ করছিল না এবং ইরানের তেলবাহী জাহাজ চলাচলের বাধা সৃষ্টি করছিল, তাই সেটিকে জব্দ করা হয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পোপের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এখন এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সামনে এসেছে।
ট্রাম্প বলেছেন, আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে পোপের কাছে পাঠিয়েছিলাম এবং তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প এই গোলাপি সুগত্য আর ভেতরের আসল কথা ফাঁস করবেন না। হয়তো পোপকে চাপ দেওয়া হয়েছে বা ভয় দেখানো হয়েছে, কারণ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছিলেন। তাহলে বিষয়টা নিশ্চয়ই ছোট ছিল না। এই ভিডিওতে ট্রাম্প আরও একটি বড় কথা বলেছেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেছেন, যদি ইরান কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে আপনারা ইরানের ভেতরে বিগ ব্লু দেখবেন। এই বিগ ব্লু কথাটিকে অনেকে বড় ধরনের বিস্ফোরণ বা পারমাণবিক হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন। অর্থাৎ ট্রাম্প পরোক্ষভাবে ইঙ্গিত দিচ্ছেন যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলা চালাতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।